শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে জিকে দিশা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা মূলত ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবল এর পরীক্ষার্থীদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা মিসলেনিয়াস টাইপের ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকের ক্লাসেও ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন চ্যাপ্টার থেকে বাছাই করা কিছু অঙ্ক প্র্যাকটিস করব, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের প্রার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা জানো যে কোনো পরীক্ষার জন্যই কোনো অঙ্ক নির্দিষ্ট করা থাকে না, যে কোনো অঙ্ক যে কোনো পরীক্ষায় আসতে পারে। সুতরাং আজকের প্র্যাকটিস সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের প্রার্থীদের কথা মাথায় রেখে করছি ঠিকই, কিন্তু এগুলো যে কোনো পরীক্ষার জন্যই ভীষণ হেল্পফুল, কারণ যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতেই পারে। ঠিক আছে, সে ডব্লিউবিসিএস হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম হোক, রেলের এক্সাম হোক, বা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের ওয়েস্ট বেঙ্গল এর অন্য কোনো এক্সাম, গ্রুপ ডি বা গ্রুপ সি স্কুল সার্ভিসের যে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ হতে চলছে, সেখানেও এগুলো আসতে পারে। ঠিক আছে, দেখো শুরু করছি আজকের ক্লাসের প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক কি বলছে দেখো, এ বি সি ডি ই এরা হলো পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক মানে পরপর বিজোড় সংখ্যা, যেখানে এ ও সি এর যোগফল 146 হলে ই এর মান কত। এবার দেখো ক্রমিক বিজোড় সংখ্যা কি হয়, প্রথমটা যা হয় পরেরটা ঠিক তার থেকে 2 বেশি হয়, তারপরটা তার থেকে 2 বেশি হয়। এগুলো এক্স ওয়াই এক্স ধরে অঙ্কগুলো করতে পারো, কিন্তু এক্স ধরে একটু বেশি সময় লেগে যাবে। এক্স না ধরে আমরা একটু বুঝে নিই যে ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি। ধরো মনে করো 11 থেকে যদি শুরু হয়, তাহলে 11 পরেরটা কি হবে 13, তারপরে 15, 17, এইভাবে চলবে। তাহলে দেখো এই প্রথমটার থেকে এই তৃতীয়টা কত বেশি না 4 বেশি, আর দ্বিতীয়টা কত 2 বেশি, এটা 2 বেশি, আর এটা হবে কত প্রথমটার সাপেক্ষে এটা 4 বেশি। তাহলে এখানে তুমি ভাবো এই এর থেকে সি কত বেশি, এর থেকে সি অবশ্যই 4 বেশি হবে। এর ভ্যালু যাই হোক, সি এর ভ্যালু কি হবে এর থেকে 4 বেশি হবে। তাহলে আমরা কি করব, এই যে এ আর সি এর যোগফল দেওয়া আছে 146, এখান থেকে আগে 4 কে বাদ দিয়ে দেবো। সি যে 4 বেশি, সেই সি এর 4 বেশিটা বাদ দিয়ে দিলে কত হচ্ছে দেখো 142। 140 থেকে 4 বাদ দিলে 142। এবার এই 142 এর মধ্যে কিন্তু এ আর বি এর এই এ আর সি এর সমান ভাগ রয়েছে, তাই না? আর এই 4টা কে বেশি, এই 4টা হচ্ছে সি হচ্ছে বেশি কার থেকে, এ এর থেকে। সুতরাং এর ভ্যালু কত হবে, এই 142 এর মধ্যে এ আর সি এর যদি সমান ভাগ থাকে, তাহলে এ সমান সমান হবে 142, তার অর্ধেক 2, 142/2, তার মানে কত হবে 71। দেখো তাহলে এ যদি 71 হয়, তাহলে নিশ্চিত হয়ে গেলাম সি কত হবে, তাহলে সি সমান সমান হবে 71 + 4। তাহলে আমরা সুতরাং পেলাম সি সমান সমান 71 + 4 মানে কত, সি সমান সমান 71 + 4 মানে 75। দেখো সি এর মান এটা আমার দরকার নেই, যদি চাইতো আমরা করতে পারতাম, এখানে দরকার নেই, এটা তুমি করবে না, এটা প্রয়োজন নেই। আমাকে চাইছে ই এর ভ্যালু কত। আমি যখনই এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এবার 2 করে বাড়বে। 71 যদি এ হয়, তাহলে বি হচ্ছে 73, সি হচ্ছে কত 73 আর 2 75, এ হচ্ছে 77 আর ই হচ্ছে 79। সুতরাং ই সমান সমান 79, এটাই অ্যান্সার, এটা চাইছে। তো আমাকে এই যে আমি সি এর মান বের করে সময় নষ্ট করলাম, এটা তোমরা করবে না। যদি চাইতো সি, তাহলে বের করতে পারতাম। তুমি যখনই এর মান জেনে গেলে ব্যাস, এবার 2 2 করে বাড়িয়ে দাও, কারণ ক্রমিক সংখ্যা মানেই হচ্ছে 2 করে বৃদ্ধি পায় পরপর। ঠিক আছে, প্রত্যেকটা থেকে তারপরেরটা 2 করে বৃদ্ধি পায় ক্রমিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে, বা ক্রমিক জোড় হলেও 2 করে বৃদ্ধি পেত। ঠিক আছে, তাহলে আশা করছি কোশ্চেনটি বুঝতে পেরেছো, এবং এক্স না ধরে দেখো অনেক ইজিলি সলভ করলাম। ঠিক আছে, চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 2 এটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, যেখানে বীজগণিতের সূত্র প্রয়োগ করলে অঙ্কটা মাত্র 2 সেকেন্ডের অঙ্ক। এখানে আমাকে বুঝতে হবে এই ধরনের অঙ্কে যে এই ধরনের অঙ্কে কোথায় কি সূত্র প্রয়োগ করা যাচ্ছে। দেখো এই উপরে একটা সূত্র প্রয়োগ করা যায়। যদি আমরা এই 359 কে এ ধরি, তাহলে a + b এর হোল স্কয়ার এখানে আছে, আর এখানে a - b এর হোল স্কয়ার আছে, আর মাঝে কি সাইন আছে প্লাস। তাহলে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, এটা মানে হচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে উপরে কি আছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। দেখো এই 359 কে আমরা a ধরেছি, তাহলে এখানে কি আছে, এখানে নিচে আছে স্কয়ার, আর এটাকে আমরা b ধরেছি, তাহলে এটা কি হবে b স্কয়ার। তাহলে নিচে কি আছে, নিচে আছে স্কয়ার প্লাস b
বি স্কোয়ার। তাহলে কি হলো, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা উপরে নিচে কেটে গেল, তাহলে থাকলো কত, 2 অ্যান্সার। তার মানে এই কোশ্চেনটির অ্যান্সার কত হবে, 2। কোশ্চেনটির অ্যান্সার হবে 2। তোমাকে যদি এই সূত্র মুখস্থ থাকে তাহলে তুমি দেখে দেখেই খাতা পেন ছাড়া এটা সলভ করে দিতে পারবে। এই ধরনের সূত্র দিয়ে বা এই ধরনের সরল অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল তথা যে কোনো এক্সামে মাঝে মাঝে দিয়ে থাকে। সুতরাং এই ধরনের অঙ্ক করার জন্য তুমি কিন্তু বীজগণিতের সূত্রগুলো একটু মুখস্থ রাখবে, ঠিক আছে? তো আমরা দেখে নেব এবার এর নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো। কোশ্চেন নাম্বার 3 কি দেখতে পাচ্ছ, দেখো একটা করণী থেকে সহজ একটি অঙ্ক দেওয়া হয়েছে, ভীষণই সোজা। এটা সরলতম মান কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, এই রুটের মধ্যে যদি বড় বড় সংখ্যা বা যৌগিক সংখ্যা থাকে সেগুলোকে ভেঙে বাইরে আনার চেষ্টা করতে হবে। এটা আমাদের প্রথম কাজ। এনে সদৃশ করণীতে প্রকাশের চেষ্টা করতে হবে, অর্থাৎ রুটের ভিতর একই মান আছে এমন সংখ্যায় প্রকাশ করতে হবে, একই মানে যদি সম্ভব হয়। তাহলে এটা মানে দেখো 27 মানে কি 3 ত্রিকে 9, 3 9 27, 3টে 3। তাহলে এটা আমরা লিখতেই পারি 2 ইন্টু এটা 3 গুণ 3 গুণ 3 মানে কি দুটো 3 থেকে একটা 3 বাইরে এসে যাবে, আর একটা 3 রুটের মধ্যে থেকে যাবে, মাইনাস এটা মানে কি 5 5 25, 3 25 75। তাহলে দুটো 5 একটা 3, তাহলে একটা 5 বাইরে এসে যাবে, একটা 3 ভেতরে থেকে যাবে, প্লাস এটা মানে কি 2 দুগুণ 4, 3 4 12। তাহলে একটা 2 বাইরে আসবে, 2 গুণ 2 গুণ 3, তার মানে একটা 2 বাইরে আসবে আর একটা 3 কিন্তু রুটের মধ্যে থেকে যাবে। তাহলে দেখো এবার যেটা হলো 6√3 মাইনাস 5√3 আর প্লাস 2√3। এইবার দেখো সব করণীর মধ্যে কিন্তু একই সংখ্যা এসেছে, অর্থাৎ এরা সবাই সদৃশ করণী, একই করণী, সদৃশ করণী। আর সদৃশ করণীর যোগ বিয়োগ আমরা করতে পারি। প্রথমে কিন্তু সদৃশ করণী ছিল না, ফলে প্রথমে মনে হচ্ছিল এদের মধ্যে কোনো যোগ বিয়োগ হবে না, কিন্তু যেই বড় সংখ্যাগুলোকে ভেঙে বাইরে আনলাম যতটা সম্ভব হলো, তখনই এরা সদৃশকরণীতে প্রকাশিত হলো এবং এদের কিন্তু এইবার যোগ করা যায়। দেখো 6টা √3 আর এখানে দুটো √3 আছে, যোগ যেগুলো এটা প্লাস আছে, তাহলে 6টা √3 আর দুটো √3, 8টা √3, তার থেকে বাদ যাবে 5টা √3, থাকবে 3টে √3। তার মানে এর অ্যান্সার হচ্ছে 3√3, এটা অ্যান্সার। বা তুমি এইভাবেও করতে পারতে, 6টা √3 থেকে 5টা √3 বাদ দিয়ে দাও, হলো একটা √3, তার সঙ্গে আর দুটো √3 যোগ করো, করলে হয়ে যাবে 3টে √3, 3√3, ঠিক আছে? এইবার দেখো পরের একটি ভালো অঙ্ক, এটা দেখতে পাচ্ছি একটি পরীক্ষায় একজনের প্রতি বিষয়ের গড় নম্বর 63, যদি সে ভূগোলে 20 মার্কস ও ইতিহাসে 2 মার্কস বেশি পেত, তাহলে তার গড় মার্কস 65 হতো। দেখো প্রথমে ছিল গড় নম্বর ছিল 63, পরে এই নম্বর আর এই নম্বর পাওয়ার জন্য তার গড় মার্কস বেড়ে 65 হয়েছে। পরীক্ষাতে মোট কতগুলি বিষয় ছিল? এটা গড়ের অঙ্ক। গড়ের অঙ্ক দেখো কনসেপ্ট প্রয়োগ করতে পারলে মাত্র 2 সেকেন্ডের অঙ্ক এটা, আর যদি এক্স ধরো তাহলে 1 মিনিটও লেগে যেতে পারে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 63 থেকে, এই যে 63 থেকে কত হয়েছে 65, 63 থেকে 65 হয়েছে, তার মানে গড় নম্বর বেশি হয়েছে। গড় বেড়েছে কত? গড় বেড়েছে দেখো কত, 65 মাইনাস 63 কত সমান 2 নম্বর করে বেড়েছে গড় মার্কস। কিসের জন্য বেড়েছে? এই 20 আর 2, 20 প্লাস 2, এই 22 নম্বরের জন্য গড় মার্কস 2 করে বেড়েছে। তাহলে 22 নম্বরের জন্য গড় মার্কস যদি 2 করে বেড়ে, তাহলে কতগুলো বিষয় ছিল? তাহলে বিষয়ের সংখ্যা, কতগুলি বিষয় ছিল? তাহলে আমরা কি লিখবো? বিষয়ের সংখ্যা বা বিষয় ছিল সমান সমান এই 22 নম্বর বেড়েছে, গড়ে 2 করে, তাহলে কতগুলো বিষয় লেগেছে? 11টি। তাহলে বিষয় ছিল কত? 11টি। এই হচ্ছে কাজ। এইটা বিয়োগ করে এখানে 2 দিয়ে ভাগ করলে আমরা বিষয়ের সংখ্যা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? খুবই ইজি একটা অঙ্ক, শর্টকাট ট্রিক্সে করলাম। এইবার যদি তুমি এক্স ধরে করতে, যে মনে করো এক্সটি বিষয় ছিল, এক্সটি বিষয় থাকলে কি হতো? প্রথমে গড় নম্বর ছিল 63, তাহলে মোট নম্বর ছিল 63x। তারপরে কি হয়েছে? প্লাস বেড়েছে 20, তারপরে বেড়েছে প্লাস 2, এইটা বাড়ার জন্য এইবার এক্সটা তো বিষয়, নম্বর কিন্তু মোট এখন এত হলো, তাহলে গড় কত? এক্স দিয়ে ভাগ করে দাও। এই গড়টা এখন গড় মার্কস কত? 65, তাহলে এর সঙ্গে সমান করে দাও 65। তাহলে এইবার এই সমীকরণটা সমাধান করলেই এক্স ইকুয়াল টু কিন্তু 11ই আসবে। আমি করে দেখাচ্ছি না, কারণ এখানে দেখেছি 11, তার মানে নিশ্চিত এটা 11 আসতে বাধ্য, ঠিক আছে? তাহলে এই সমীকরণ দিয়ে এক্স ধরে এইভাবে করতে পারো, কিন্তু যদি তুমি কনসেপ্ট প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু ভীষণ সোজা, মাত্র কয়েক সেকেন্ডে এটা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে 4 নম্বর কোশ্চেন শেষ হলো। এবার আমাদের
নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন নাম্বার 5 কি আছে না, এত সমান এত হলে এক্স এর মান কত। ধরো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে প্লাস দিয়ে একটা ভগ্নাংশ রয়েছে রুটের মধ্যে, এখানেও প্লাস দিয়ে ভগ্নাংশ রয়েছে। এটা আমরা ভগ্নাংশ থাকলে কি করি, সাধারণত লসাগু করি। তাহলে আমরা কি করব, অর এটা রুটের মধ্যে লসাগু করলে দেখো 729 হচ্ছে। এটা মুখে মুখে করা যায়, হ্যাঁ 729 হচ্ছে, মুখে মুখে করা যায় কিভাবে, এইদিকেও লসাগু 729, এইদিকে 27। এবার এইদিকে 729 দেখো রুট করলে কিন্তু ওই 27 হবে, মানে এই দিকের হরের সঙ্গে এই দিকের হর কেটে যাবে। তাহলে এখানে 27 প্লাস এক্স, সেটার ভ্যালু কি হবে, 729 প্লাস 55 কত হবে দেখো, 729 প্লাস এই 55 যোগ করলে 9 আর 5 14, 4 হাতে 1, 3 আর 5 8, 784। এটাকে রুট করলে কত হবে, 28 হবে। 784 মানে 28। তাহলে এখানে দেখো 27 প্লাস এক্স, তাহলে 27 প্লাস এক্স এর মান যদি 28 হয়, তাহলে এক্স এর ভ্যালু নিশ্চিত হবে কত, 1। এই 28 থেকে এই 27 বাদ দিয়ে দিলেই আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। এইভাবে মুখে মুখে করতে পারো। আর যদি ডিটেলসে করো, দেখো ডিটেলসে হচ্ছে এখানে 729 লসাগু, তাহলে এখানে হবে 729 প্লাস কত 55 ইকুয়াল টু এখানে 27 লসাগু, এখানে 27 প্লাস এক্স। পরবর্তী লাইনে দেখো এটা যোগ করলে আমরা একটু আগেই দেখলাম 784 বাই হচ্ছে 729 ইকুয়াল টু 27 প্লাস এক্স বাই 27। এইবার এদিকে এটা রুট করলে, এখান থেকে যদি আমরা এখানে যাই রুট করলে দেখো অর কি আসবে না, 28 বাই হচ্ছে 27 ইকুয়াল টু 27 প্লাস এক্স বাই 27। এবার বোধ দুই দিকে 27 27 কেটে যাবে, তাহলে বুঝতেই পারছো এখানে এক্স ইকুয়াল টু কি হবে, এই 28 থেকে 27 বাদ দিলে এক্স ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, এটা অ্যান্সার এই কোশ্চেনটির। তো এটা বোঝার পরে তুমি শর্টকাট এরকম মুখে করবে, খাতা পেন ছাড়া করবে, অবশ্যই খুব এটা ফাস্ট হয়ে যাবে। এবার দেখো নেক্সট ভালো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি পার্সেন্টেজ থেকে। দুটি সংখ্যা যথাক্রমে 12.5% ও 25% বেশি একটি তৃতীয় সংখ্যার চেয়ে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। খুবই ছোট্ট একটা অঙ্ক পার্সেন্টেজের। তো এই অঙ্কটিও দেখো দুটো প্রসেসে করা যায়। কিভাবে, আমরা যদি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড এই তিনটে সংখ্যা এভাবে ধরে নিই, তিনটে সংখ্যার মধ্যে দেখো এই দুটোকে বিচার করা হচ্ছে কার সাপেক্ষে, থার্ড নাম্বারের সাপেক্ষে। কিভাবে, থার্ড নাম্বার থেকে এ 12.5% বেশি প্রথম সংখ্যাটা, আর দ্বিতীয় সংখ্যাটা 25% বেশি। তাহলে আমরা কি করব, তৃতীয় সংখ্যাটাকে 100 ধরবো। ধরলে এ 12.5% বেশি, তার মানে কি 100 প্লাস 12.5, তার মানে এ কত হবে, 112.5 হবে। আর দ্বিতীয় সংখ্যাটি কি হবে, 100 থেকে 25% বেশি, মানে 125। ঠিক আছে, এবার আমাকে যেটা জানতে চাইছে প্রশ্নে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। তাহলে এইভাবে আমরা অ্যান্সার কিভাবে করি, সবসময় যার সাপেক্ষে বলে সেটাকে নিচে রাখতে হয়, আর যেটা বলে সেটা উপরে। তাহলে দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট হচ্ছে এটা, তাহলে দ্বিতীয় সংখ্যাটা যাবে নিচে, পার্সেন্টে প্রকাশ করতে হলে নিচে আসবে 125, আর উপরে আসবে এই প্রথম সংখ্যাটি। যদি কত পার্সেন্ট বেশি বলতো তাহলে এটা বিয়োগ করে বিয়োগফলটা করে লিখতাম, কিন্তু এখানে কি বলেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। তাহলে দ্বিতীয় সংখ্যাটি যাবে নিচে, তার মধ্যে প্রথম সংখ্যাটি আসবে উপরে, এর কত পার্সেন্টে নেওয়ার জন্য আমরা কি করব, এটাকে 100% দিয়ে গুণ করব। ঠিক আছে, এইবার পয়েন্ট তুলে তুমি কাটাকাটি করো, পয়েন্ট তুলে দিলে নিচে একটা কি আসবে, 10 আসবে। 10 দিয়ে কাটাকাটি করলে একটা শূন্য কেটে যাচ্ছে। এইবার 25 দিয়ে কাটলে দেখো 5 25 125, আর 25 দিয়ে কাটলে এটা কত হবে, 11 মানে 4 11 44, আর একে 45। ঠিক আছে, 5 দিয়ে এটাকে কাটো, 5 দুগুণ 10, তাহলে কি হচ্ছে 45 দুগুণ 90%। দেখো 90%। এভাবে করতে পারো, এটা একটা প্রসেস এই অঙ্কটা সলভ করার। এবার তুমি যদি মনে করো এইভাবে করব না, অন্য কনসেপ্ট প্রয়োগ করে করব, সেটাও তুমি করতে পারো। কিভাবে, এইভাবে করবে যে ফার্স্ট নাম্বার ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট আর হচ্ছে একবার থার্ড। দেখো ফার্স্টের সাপেক্ষে একবার থার্ডের বিচার করা হয়েছে, প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির থেকে বেশি। আর একবার কি করা হয়েছে, সেকেন্ড নাম্বারটাকে থার্ডের সাপেক্ষে বিচার করা হয়েছে। ঠিক আছে, এইবার এই যে 12.5%, যারা পার্সেন্টের অঙ্ক প্র্যাকটিস করেছো তারা জানো যে 12.5% মানে কি, 12.5% ইকুয়াল টু 12.5% মানে হচ্ছে 1/8, তাই না। তাহলে 1/8। এইবার এই ক্ষেত্রে এই নিচেরটাকে আমরা থার্ড নাম্বার, এই 8 ধরবো থার্ড নাম্বার, তাহলে প্রথমটা কি হবে, এর থেকে 8 বেশি হবে। তাহলে এটা যদি 8 হয়, এ হবে 8 + 1 9। ঠিক আছে,
আবার এটা গেল। এবার 25% মানে কি? দেখো 25% মানে কিন্তু 1/4। তার মানে এই 4টাকে আমরা তৃতীয় সংখ্যা ধরবো 4। আর তাহলে সেকেন্ড নাম্বার কত হবে? এর থেকে 4 1 বেশি মানে কত? 5। ঠিক আছে, যেহেতু বলেছে দ্বিতীয় সংখ্যার থেকে 25% বেশি, 25% মানে 1/4, তার মানে তৃতীয়টা যদি 4 হয়, দ্বিতীয়টা কত হবে? এর থেকে 1 বেশি মানে 4 + 1 কত? 5। ঠিক আছে, এইবার দেখো আমরা থার্ডের সাপেক্ষে বিচার করেছি। তার থার্ড এখানে 8 আর এখানে থার্ড হচ্ছে 4। এবার এই থার্ড সংখ্যাটাকে ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল করতে গেলে আমরা এই থার্ডের ভ্যালু দিয়ে এখানে 4 দিয়ে এটাকে গুণ করব, আর এটাকে গুণ করলে এটাকেও আমাকে গুণ করতে হবে। দুটো সংখ্যাকে একই হারে বৃদ্ধি করতে হবে। আর এখানে এই 4টাকে থার্ডের সঙ্গে সমান করতে গেলে এখানে কি করব? এই 8 দিয়ে একে গুণ করব, ঠিক একেও 8 দিয়ে গুণ করব। তাহলে এখানে হয়ে যাবে 32, এটা হয়ে যাবে 40, আর এখানে হয়ে যাবে দেখো 32, এটা হয়ে যাবে 40। তাহলে এইবার তৃতীয় সংখ্যার সাপেক্ষে যদি আমরা বিচার করি, তৃতীয় সংখ্যাটা দেখো 32, উভয় ক্ষেত্রে তৃতীয় সংখ্যাটা 32। তাহলে তৃতীয় সংখ্যাটা 32 হলে এবার দেখো তৃতীয় সংখ্যাটা যদি 32 হয় তাহলে দ্বিতীয়টা হচ্ছে 40, আর প্রথমটা হচ্ছে কত? এখানে সরি ভুল হয়েছে, দেখো এটা 4 নং কত হবে? এটা 4 নং হবে 36। ঠিক আছে, তাহলে এটা 36 হলো। তৃতীয় সংখ্যাটা যদি 32 হয়, দেখো 32 হলে এটা দ্বিতীয়টা হবে 40, আর এটা আমরা 4 দিয়ে গুণ করেছিলাম, 4 নং 36। তাহলে এবার আমাকে জানতে চাইছে এই প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার কত পার্সেন্ট। তাহলে আমরা পার্সেন্ট বিচার করলে দ্বিতীয়টার কত পার্সেন্ট, তাহলে নিচে যাবে 40, দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটা 34 আসবে উপরে, ইনটু 100%। তাহলে এবার কাটাকাটি করে একটা শূন্য কেটে গেল। 4 দিয়ে এটা ছিল 4 নং 36, আবার ভুল লিখেছি দেখো 4 নং 36। তাহলে এখানে 36 হলে 4 নং 36 9 9 10 90% হলো। সেই একই আনসার আসলো, কিন্তু প্রসেস আলাদা। এটাও ভীষণ ভালো প্রসেস, দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু ঠিকঠাক ভাবে তুমি বুঝে নিয়ে ক্যালকুলেশন করলে এটা তাড়াতাড়ি খুব ফাস্ট ক্যালকুলেশন হয়ে যায়। এই পয়েন্ট আসে না, ভগ্নাংশ আসে না, ভীষণ ফাস্ট এটাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে দুটো প্রসেস এটা করে দিলাম। খুবই ছোট ছোট অঙ্ক, কিন্তু এই ট্রিক্স গুলো তোমাকে একটু শিখে নিতে হবে। তুমি যদি এই ভিডিওগুলো এরকম দেখতে থাকো পরপর, দেখবে প্রত্যেকটা অঙ্কেই তুমি যা জানো তার বাইরে কিছু শর্টকাট ট্রিক্স, অনেকের ক্ষেত্রে কিছু শর্টকাট ট্রিক্স এগুলো থেকে শিখতে পাচ্ছ। এই জন্য এগুলো ক্লাসগুলো নিয়মিত দেখো, তাহলে তোমার ভীষণ লাভ হবে। এবং শুধু ক্লাসগুলো দেখলে হবে না, যারা একদম নতুন আমাদের ক্লাসগুলো যদি পরবর্তীতে আমরা আরো দেখতে চাও, ভালো লাগে, তাহলে অবশ্যই জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে হবে। ঠিক আছে, দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 7। কি বলা হচ্ছে? এক ব্যক্তি 9 টাকায় 7টি দরে এক বাক্স পেন্সিল কিনলো এবং সব পেন্সিল 11 টাকায় 8টি দরে বিক্রি করলো। এই লেনদেনে তার মোট 10 টাকা লাভ হলো। বাক্সে তাহলে কতগুলি পেন্সিল ছিল? দেখো এই টাইপের অঙ্কগুলো সলভ করার ভীষণ একটা সহজ প্রসেস রয়েছে। কি সেটা? এই যে 9 টাকায় 7টি দরে আর 11 টাকায় 8টি দরে, এই যে টি গুলো, এই টি গুলোর কি করবে? লসাগু করবে। অর্থাৎ 7টি আর 8টি, এই টি গুলোর কি করবে? লসাগু করবে, এলসিএম করবে। কত হবে? 7 আর 8 এর লসাগু 56। তাহলে ধরে নেব তিনি 56টি বা পেন্সিল কেনা বেচা করেছিলেন। এইবার দেখো প্রথম ক্ষেত্রে কি হয়েছিল? 9 টাকায় 7টি দরে, আর পরবর্তী ক্ষেত্রে 11 টাকায় 8টি দরে বিক্রি করেছে। 11 টাকায় 8টি দরে বিক্রি করেছে। এটা হচ্ছে সিপির হিসাব, এটা এসপির হিসাব। ঠিক আছে, তাহলে তুমি ভাবো 9 টাকায় 7টি দরে 56টি দ্রব্য যদি কেনে, তাহলে 7টি কত গুণ? 7-এর কত গুণ 56? 8 গুণ। তাহলে সিপিটা তো কত হবে? 8 গুণ হবে। তাহলে সিপি হয়ে যাবে দেখো 8 নং 72। ঠিক আছে, সিপি হয়ে যাবে 8 নং 72। এই ক্ষেত্রে দেখো 11 টাকায় 8টি দরে বিক্রি করেছে, তাহলে 56টি, তো তাহলে 8-এর কত গুণ? 7 গুণ। তাহলে দ্রব্যের পরিমাণ যদি 7 গুণ হয়, টাকাটাও তো 7 গুণ হবে, এটাই হিসাব। তাহলে 7 গুণ হলে এটা এসপি হয়ে যাবে, কিন্তু এসপি হয়ে যাবে দেখো 7-11, এটাকে যদি 7 দিয়ে গুণ করি 7-11 77 টাকা। তাহলে এই 56টি দ্রব্য কেনাবেচা করলে তা সিপি আর এসপির মধ্যে এইরকম সম্পর্ক দাঁড়ায়। তাহলে সিপি আর এসপির মধ্যে সম্পর্ক কি? সিপি 72, এসপি 77। তাহলে লাভ হয়েছে কত? দেখো লাভ হয়েছে সমান 5 টাকা, তাই না? তাহলে 5 টাকা লাভ করতে হলে কটা জিনিস কেনা বেচা করতে হয়েছে? কটা পেন্সিল? 56টি।
কিন্তু আমরা বলছি 5 টাকা লাভ, কিন্তু প্রশ্নে কি বলছে না 10 টাকা লাভ করেছিল। তাহলে লাভটা এই 5-এর কত গুণ? আমরা যেটাকে 5 বলছি ওরা বলছে 10, তার মানে কত গুণ? 2 গুণ। 5-এর 2 গুণ হচ্ছে 10, তাই না? তাহলে 2 গুণ টাকা লাভ করতে হলে এই দ্রব্যটাও তো 2 গুণ বেশি কেনা বেচা করতে হবে। তাহলে দ্রব্যটাও 2 গুণ হয়ে গেলে কত হবে? 56 দুগুণ 112টি। তাহলে নিশ্চিত হয়ে গেলাম যে ওই বাক্সে পেন্সিল ছিল 112টি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই লসাগুর মেথডটা বিভিন্ন জায়গায় ভীষণভাবে হেল্প করে আমাদের এই ধরনের অঙ্ক, মানে জটিল জটিল অঙ্ক করতে। অনেক চ্যাপ্টারের অঙ্ককে এই লসাগুর মেথড যেটা, সেটা ভীষণভাবে হেল্প করে। ঠিক আছে, চলে যাই আমরা নেক্সট কোশ্চেন। দেখো, 5 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? এটা নাম্বার সিস্টেমের একটি অঙ্ক। আমরা এই যে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এক একটা অঙ্ক নিচ্ছি, এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলেতে এই ধরনের লাভ ক্ষতি, নাম্বার সিস্টেম, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক দিয়েই থাকে সবসময়। তো 5 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? দেখো, 5 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 2 অঙ্কের হতে হবে। তো 2 অঙ্কের সংখ্যা কোথা থেকে শুরু? 10 থেকে শুরু। তাহলে আমাকে 10-এর আগে নেওয়া যাবে না কোনো সংখ্যা। এবার 10কে নেব কিনা? যদি 5 দ্বারা 10 বিভাজ্য হয় তাহলে 10 থেকে স্টার্টিং হবে। হ্যাঁ, 5-এর গুণিতক এটা 10, 5 দুগুণ 10, তাহলে 10 দ্বারা হবে। এবার বলেছে 5 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যা। তাহলে 5 দ্বারা বিভাজ্য হলে প্রথমটা যদি 10 হয়, তারপর এটা কত হবে? আর 5 বাড়বে 15, তারপরে 20, এইভাবে চললো। 5 করে ডিফারেন্সে, দেখো 5 করে ডিফারেন্সে চলবে, 5 করে ডিফারেন্সে। ঠিক আছে, ডট ডট করে কত অবধি চলবে? 2 অঙ্কের সংখ্যা আছে আপ টু 99 পর্যন্ত, 99 পর্যন্ত। কিন্তু 99 তো আর 5 দিয়ে বিভাজ্য না, 93 বিভাজ্য না, 98, 97, 96ও বিভাজ্য না, কিন্তু 95, 5 19 95। তাহলে আমাকে কাউন্ট যোগ করতে হবে এই 95 পর্যন্ত। এটা সমান সমান কত? এই কোশ্চেনটাতে যা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে এটা 10 থেকে 95 পর্যন্ত যোগফল, ঠিক 5 গ্যাপে গ্যাপে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা শর্টকাট যোগ কি করে করব? দেখো, শর্টকাট ট্রিক্স তো আমরা জানি, এই প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, কারণ ডিফারেন্স এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স কিন্তু সেম করে আছে, সেম করে ডিফারেন্স। এই যে এর আগের সংখ্যাটা কত হতো? 90, তাহলে 90 আর 5 ডিফারেন্স কত? 5 ডিফারেন্স, তাই না? তাহলে ডিফারেন্স হচ্ছে 5। ডিফারেন্স সেম থাকলে যোগফলের নিয়ম কি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, ঠিক আছে, এটা বাই 2 ইনটু একে কি করতে হবে? গুণ করতে হবে এখানে টোটাল যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে। তাহলে 10 থেকে শুরু করে 95 পর্যন্ত 5 গ্যাপে গ্যাপে 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা রয়েছে? দেখো, একদম প্রথম থেকে আমরা এই 5 দিয়ে যদি 95কে ভাগ করি, 5 19 95, মানে প্রথম থেকে 95 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য মোট 19টা সংখ্যা আছে। এবার যেহেতু আমরা 10 থেকে নিয়েছি, তাহলে 5 দ্বারা 5-এর প্রথম গুণিতক যেটা 5 অক্ষে 5, সেটা তো এখানে নিয়ে নি। তারপরে 5 দুগুণ 10, 2-এর 5-এর দ্বিগুণ থেকে নিয়েছি। তাহলে ওই যে প্রথম 5টা বাদ যাবে, অর্থাৎ 19টা সংখ্যার থেকে একটা বাদ যাবে। তাহলে এখানে হবে কত? 18। এইবার তুমি গুণ করে দাও, দেখো এটা কি আসবে? 105 গুণ এই 2 দিয়ে এটাকে কেটে দিলে 9, 105 গুণ 9, তাহলে কত হবে এটা? 105 দিয়ে 9কে গুণ করলে 900, 945, 945। এটা হচ্ছে এই কোশ্চেনটির অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা আরো পরবর্তী অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো এবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 9 কি বলা হচ্ছে? দেখো, 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3, কত লিটার জল মেশালে সেই অনুপাত 2:1 হবে? ভীষণই সোজা একটা মিশ্রণ থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে। দেখো, ভীষণ সোজা হলেও আমরা তো অনেক সময় কি করি, সোজা অঙ্ক এক্স ধরে অনেক বড় করে করি, কিন্তু এই ধরনের অঙ্কের মধ্যে ছোট ছোট ট্রিক্স লুকিয়ে আছে অঙ্কগুলো সলভ করার, যেগুলো জানলে তুমি দেখবে অনেক কম সময়ে এই ধরনের সোজা সোজা অঙ্কগুলোকে এক্স না ধরে তাড়াতাড়ি সলভ করে দেওয়া যায়। তো দেখা যাক আমরা এইটা অঙ্কটা এক্স না ধরে কিভাবে সলভ করতে পারি। তো দেখো, এখানে আমরা খাতা পেন ছাড়াই এটা করা যায়। খাতা পেন যদি না ব্যবহার করো তাও হয়, এক্স মান এক্স ধরলে খাতা পেন তো তোমার লাগবেই, কিন্তু খাতা পেন ছাড়া কিভাবে করবে? দেখো, 7:3 অনুপাতে দুধ আর জল আছে, তাহলে 7:3 হলে আনুপাতিক সমষ্টি কত? 10। সেই 10-এর মানই তো 80। 10-এর মান যদি 80 হয়, তাহলে 1-এর মান কত? 8। 1-এর মান যদি 8 হয়, 7-এর মান কত? 56। 3-এর মান কত? 24। তাহলে 80 লিটারের মধ্যে 56 লিটার দুধ আর 24 লিটার জল ছিল প্রথমে। এইবার পরবর্তীতে কি মেশানো হয়েছে? পরবর্তীতে জল মেশানো হয়েছে, দুধ তো আর মেশানো হয়নি, দুধ কিন্তু 56 লিটারই রয়েছে। তাহলে 56 লিটার দুধ থাকা অবস্থায়
যখন জল মেশানো হলো সেই জল তখন নতুন যে অনুপাতটা হলো 2:1। এই 2:1 অনুপাত হলো কিসের পরিবর্তন হলো? জলটা বাড়লো, দুধ কিন্তু বাড়েনি, সেই 56 লিটারই রয়েছে। তাহলে নিশ্চিন্তে আমরা বলতে পারি এই 2 এর মানই হচ্ছে, 2 এর মান কত? 56। এখন এই 2 এর মানই 56 হলে 1 এর মান কত? 28। তাহলে এই 1 এর মান মানে দুধের জলের যে অনুপাতটা ছিল সেই অনুপাতে এখন 1 এর মান কত? 28। তাহলে তার মানে কি এখন নতুন মিশ্রণে জল আছে 28 লিটার, কিন্তু আগে কত ছিল? 24 লিটার, তাই না? তাহলে মেশানো হয়েছে কত পরে? 24 থেকে 28 হয়েছে জল, তাহলে নিশ্চিত মেশানো হয়েছে জল কত? 4 লিটার। তাহলে জল পরবর্তীতে মেশানো হয়েছে সমান সমান 4 লিটার। এটাই হচ্ছে কোশ্চেনটির অ্যান্সার। খাতা পেন লাগলো না, ঠিক আছে? খাতা পেন ছাড়াই করতে পারবে, ভীষণ সোজা। এর জন্য এই সমস্ত ছোটখাটো ট্রিক্স গুলো শেখার জন্যই এই ধরনের ক্লাসগুলো দেখা। দেখো তোমরা প্রত্যেকেই তো বিভিন্ন টেক্সট বই দিয়ে বাড়িতে বিভিন্ন বই থেকে অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে? অঙ্ক প্র্যাকটিস করো, সেখানে এক ধরনের নিয়ম এক্স ধরে বা ডেসক্রিপটিভ মেথডে করা আছে, সেই বই করলে যথেষ্ট। কিন্তু আমরা জানি যে আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ি তখন টেক্সট বই খুবই হেল্পফুল, টেক্সট বই অবশ্যই পড়তে হয়, কিন্তু তারপরেও আমরা সহায়িকা বই কেন কিনতাম না? টেক্সট বইয়ের বাইরে যদি দু একটা কোশ্চেন এক্সট্রা জানা যায় তার জন্য আমরা কি করতাম? সহায়িকা বই কিনতাম। তো এই ধরনের অঙ্ক আমাদের এই যে ইউটিউবে ক্লাস দেখছো, এই ক্লাসগুলো সেরকম। তুমি বাড়িতে যাই অঙ্ক প্র্যাকটিস করছো যথেষ্ট, কিন্তু এই ক্লাসগুলো দেখলে কি হবে? সেই বাড়ির অঙ্ক প্র্যাকটিস করার বাইরে বা কোচিং এ যে প্র্যাকটিস করছো তার বাইরে দেখবে কিছু কিছু শর্টকাট ট্রিক্স তুমি এই ধরনের ক্লাস থেকে শিখে নিতে পারবে, যেগুলো তোমার সেই সহায়িকা বইয়ের মতোই কাজ করবে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটা। এটা যদি ডেসক্রিপটিভ করতাম, আর ডেসক্রিপটিভ করার প্রয়োজন আছে? মনে হয় না প্রয়োজন আছে, ঠিক আছে? তাহলে আর করছি না। দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলা হয়েছে? একজন লোক একটি কাজের 5/8 অংশ 10 দিনে শেষ করে, ওই একই হিসাবে বাকি কাজটি শেষ করতে কত সময় লাগবে? দেখো এটাও ভীষণ সহজ একটি ঐকিক নিয়মের অঙ্ক। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ঐকিক নিয়মের চ্যাপ্টার থেকে কিন্তু একটি কোশ্চেন প্রত্যেকবারই আসে, খুবই সোজা কোশ্চেন থাকে। তোমরা জানো M1 D1 T1 W2 এই এক সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করে করা যায়। ঐকিক নিয়মে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক দিয়ে করা যায়, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা এত সহজ অঙ্ক এটাও দেখো মুখে মুখে করতে পারি, এটার জন্য খাতা পেন লাগে না। সেই সহায়িকার মতো তুমি একটা নতুন কিন্তু ট্রিক্স এখান থেকে শিখে নিতে পারবে। কিভাবে? দেখো এই যে 5/8 অংশ, তার আগে বলি এই অঙ্কটা করার জন্য ম্যাক্সিমাম জনই কি করে? মোট কাজ 1 অংশ ধরে, তাহলেই কিন্তু অঙ্কটা জটিল হয়ে গেল। এই 1 ধরার বাইরে বেরোতে হবে। বেরিয়ে দেখো এটা আমরা কি করব? এরকম যখন ভগ্নাংশে কিছু পরিমাণ থাকবে তখন মোট পরিমাণটাকে এই হরে যেটা থাকবে 1 না ধরে হরের মানটাকেই মোট পরিমাণ ধরবো। মোট কাজের পরিমাণটা 1 না ধরে আমরা কি ধরবো? এখানে 8 ইউনিট হচ্ছে মোট কাজ। এর মধ্যে করে ফেলেছে কত? 5 ইউনিট। 5 ইউনিট করতে লেগেছে কতদিন? 10 দিন। তাহলে 5 ইউনিট করতে যদি 10 দিন লাগে, 1 ইউনিট করতে কত দিন লাগবে? 2 দিন। 5 ইউনিট করতে 10 দিন, তাহলে 1 ইউনিট করতে 2 দিন। এবার মোট কাজ কত? 8 ইউনিট। তাহলে টোটাল যদি চাইতো যে মোট কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে, উত্তর হতো 8 দুগুণ 16 দিন। মোট কাজ চাইনি, চাইছে কি? বাকি কাজ। দেখো 8 হচ্ছে মোট কাজ, হয়ে গেছে 3, থাকলো কত? 8 হচ্ছে মোট কাজ, হয়ে গেছে 5, থাকলো কত? 3 ইউনিট। তাহলে আমরা শিখেছি যে 5 ইউনিট করতে 10 ইউনিট, 10 দিন, তাহলে 1 ইউনিটে 2 দিন। তাহলে যে বাকি কাজ 3 ইউনিট, সেই 3 ইউনিট করতে কত দিন লাগবে? 6 দিন। 3 গুণ 2 6 দিন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6 দিন। দেখো দুটো কোশ্চেন করলাম, খুবই সোজা সোজা কোশ্চেন, কিন্তু কোনো কোশ্চেনে আমার খাতা পেন লাগলো না। এই ধরনের অঙ্ক তুমি মুখে মুখে করতে পারো। এই সহজ সহজ ট্রিক্স গুলো শেখার জন্যই, জানার জন্যই তোমাদের কিন্তু ইউটিউবে এরকম মিসলেনিয়াস বা বিভিন্ন প্র্যাকটিস সেট, সে আমাদের চ্যানেল হোক, আদার্স কোনো চ্যানেল হোক, অন্য স্যারের কোনো ক্লাস হোক, এগুলো দেখে কিন্তু তোমরা এই জিনিসগুলো শিখতে পারো। অনেকেই, সবাই না, অনেকে হয়তো এগুলো জানে, ঠিক আছে? যারা জানে না তারা কিন্তু এই ধরনের ট্রিক্স গুলো, অনেক নতুন নতুন ট্রিক্স শিখতে পারে। এর জন্যই আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখা, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে চাইলে বা আমাদের ক্লাসগুলো তোমাদের যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমাদের প্রগতি ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ভিডিও ক্লাস দেওয়া হয়, সেগুলো সাবস্ক্রাইব, সেখানে ফলোয়ার্স হয়ে থাকতে পারো। আর আমাদের সঙ্গে যদি অনলাইন ক্লাস করতে চাও, সেই অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো প্রান্ত থেকে অনলাইন ক্লাস করতে চাইলে, ম্যাথ, রিজনিং, সায়েন্স বা আদার্স জিকে ক্লাস করতে চাইলে অনলাইন ক্লাসের জন্য এই যে 8972850054 এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো, বা হোয়াটসঅ্যাপ করে কোর্সের বিষয়ে জেনে নিতে পারো।
এছাড়া আদার্স নাম্বার রয়েছে 8777566954। এই নম্বরেও হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের কোর্সের বিষয়ে ডিটেলস জেনে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয়ে। ঠিক আছে।